এই যে তিনটা সূত্র দিয়ে পড়লাম, এই তিনটা সূত্রের আলোকে আমি কি সিদ্ধান্তে উপনীত হতে পারছি? একটি হলো গ্রহের আবর্তন কাল সূর্য থেকে গ্রহের দূরত্ব জানা থাকলে এর আবর্তন কাল পর্যবেক্ষণ করে সূর্য থেকে দ্বিতীয় গ্রহের গড় দূরত্ব এগুলো নির্ণয় করা যেতে পারে। গ্রহের আবর্তন কাল এর আকার ও ভরের উপর নির্ভর করে না, আর সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব যত কম হবে আবর্তন কালও তত কম হবে, যেটা আমি একটু আগে বললাম। কারণ সূর্য থেকে তোমার বুধ গ্রহটার দূরত্ব কম, সুতরাং তার আবর্তন কালও কম। তো এই হলো মোটামুটি অপশন। এখন দেখো আমাদের এই জায়গাতে কিছু জিনিস একটু শর্ট করতে হবে, যেমন এই যে লেখা আছে নিউটনের সূত্র থেকে কেপলারের সূত্র। তো এখানে তুমি পড়াটা বোঝার স্বার্থে হয়তো এটি দেখতে পারো যে নিউটনের সূত্র, মহাকর্ষ সূত্র থেকে আমরা এটা লিখতে পারি, কেন্দ্রমুখী ত্বরণ এটা, ঠিক আছে, কেন্দ্রমুখী বল এটা, এইগুলোর ইকুয়েশন করে যে একটা বস্তু সূর্যের চারদিকে ঘুরছে, এর কেন্দ্র বিমুখী বল আর কেন্দ্রমুখী আকর্ষণ বল। কেন্দ্রমুখী আকর্ষণ বল হবে নিউটনের মহাকর্ষ বল, আর কেন্দ্র বিমুখী বল হলো এমভি স্কয়ার ভাগ হলো আর। তো এইরকম রিলেশন বসে তুমি কিন্তু গ্রহের যে গতিপথের ইকুয়েশন সেটা কিন্তু বের করতে পারো, ভি ইজিক্যাল টু √/gm ভাগ আর। আমার প্রশ্ন হলো এই প্রতিপাদনটা কিভাবে হলো সেটি যদি তুমি দেখে মনে থাকে ভালো, বুঝলে ভালো, কিন্তু কোনো কারণে তোমার যদি মনে না থাকে, প্রতিপাদন মনে নেই, কিন্তু সূত্রটা যদি তুমি বুঝে মনে রাখতে পারো যে হ্যাঁ এখানে এটাই এই জিনিস, এবং গ্রহ যখন সূর্যের চারদিকে ভাবে ঘুরবে তখন তার বেগের সূত্র এটি হবে, এটি হলেই কেবল কিন্তু তোমার এই বিষয়গুলো কিন্তু খুব দ্রুত সলভ হবে। আচ্ছা, এখন এরপরে যেটা আছে তা হলো এখানে যেটা লেখা আছে দেখো, যে এ যদি উপবৃত্তের অর্ধ পরাক্ষ সমীকরণ, তাহলে সেই ক্ষেত্রে আবর্তনকালের ইকুয়েশনটা কিন্তু এরকম হতে পারে। তা তোমার কাজটা হলো যে এই যে বইটা যখন তুমি পড়বা তখন এই জায়গাগুলো একটু খুঁজে বের করবা। আমি কোন জায়গাগুলো একটু তোমাকে বুঝাই দিচ্ছি, যে এগুলো কেন আমি পড়বো। এগুলো আমাকে বেসিক আকারে পড়তে হবে মূলত নৈবেত্তিক এবং নিজস্ব কিছু, যে এই যে বিশ্ববিদ্যালয় ভর্তি অথবা কোনো ভালো কোনো জায়গায় ভর্তি, সে বুয়েট রিয়েট অথবা মেডিকেল যেটাই হোক আর কি, সেখানে ভর্তির ক্ষেত্রে আমাদের এই জাতীয় তথ্যগুলো কিন্তু প্রয়োজন পড়বে। কি প্রয়োজন পড়বে? এই যে আমি যেন এই বিষয়গুলো যেন বুঝতে পারি যে আমি আসলে এখানে কি পড়লাম। আমি যদি এক কথায় বুঝাই দেই যে আমরা আগে এফ সমান এম এ এটার প্রতিপাদন করেছি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটার প্রতিপাদন করছি। এখন প্রতিপাদন পড়তে হয় না, এখন পড়তে হয় কি, এখন পড়তে হয় এফ সমান এম এটা তুমি কিভাবে আলো, এটি যদি মনে নাও থাকে এফ সমান এম এ মানে কি, এর অর্থটা কি, এর তাৎপর্য কি, এর ব্যবহার কি, এটা যেন তুমি পারো। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস এটার প্রতিপাদন যদি নাও পারো সমস্যা নাই, কিন্তু এই সূত্রটা কি, তার ব্যবহার কি, তার ওইটা ব্যবহার করে তুমি অঙ্ক করতে পারো কিনা এটি জানাটাই হলো বেশি জরুরি। এখানকার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অনেকটা এরকম। আর আমাদের সময় কিন্তু এলে প্রতিপাদন সহ পড়তে হতো, তো সুতরাং সমস্যা কিন্তু ওই দিক থেকে কম আছে। তো আমি আশা করি যে আমি এতদিন ধরে যে মূল বইটা যে নীতিতে পড়াচ্ছি সেটি তুমি অনেকটাই বুঝতে পারছো, যে আমাদের মৌলিক বিষয়গুলো মনে রাখার প্রাণপণ চেষ্টা করতে হবে, যেটি আমাদের জন্য জ্ঞান অনুধাবন এবং নৈবেত্তিকের জন্য প্রয়োজন। ঠিক আছে, এখানে এখানে সূত্রটাও কিন্তু সেই ওই আলোকেই পড়বে। এখন
তারপর লেখা আছে হলে কেপলারের সূত্র থেকে নিউটনের সূত্রের প্রতিপাদন, একই কথা। এই প্রতিপাদন তো আমাদের প্রয়োজন হবে না, শুধু কিভাবে আসলো সেটা হয়তো এনারা প্রতিপাদন করে বের করা হয়েছে। তাহলে প্রয়োজন পড়বে কোনটা, সেটি হলো এখানে যে একটি অঙ্ক আছে, সেই অঙ্কটা দরকার পড়বে। অঙ্কটা কিন্তু দেখো কেপলারের সূত্র থেকে করা হয়েছে। সমানুপাতিক সম্পর্ক কি এরকম এরকম আকারে লেখা যায় দেখো তো, এই যে এটা সমানুপাতিক থেকে কি এই সূত্র লেখা যায়, এটা আমি জানতে চাচ্ছি। ওই যে হচ্ছে T2 ডিভাইডেড বাই T2 এর নিচে কি স্যার? আচ্ছা আমি ওটা তুলে দিচ্ছি, তুমি ভালো করে দেখো। এটা একটা, T2 হ্যাঁ এই যে এখন বক্সে দিয়ে দিচ্ছি দেখো, জি এটা সমানুপাতিক থেকে কি এটা লেখা যায়? আচ্ছা জি স্যার। তুমি যেটা বলতে চাচ্ছ সেটি বললেও তোমার মনের মধ্যে কিন্তু একটা কনফিউশন আছে যে লেখা যায়, কিন্তু তারপরও মনে হয় কেন লেখা যাচ্ছে, একটু দেখতে পারলে ভালো হতো। আমি কি ঠিক বললাম? জি তো সেটি একটু সাহস করে বলার একটু চেষ্টা করা উচিত। এখন স্যার যদি এই সাহস যোগায় তাহলে তো শিক্ষার্থীর অবস্থা কি হবে। এখন আমরা একটু দেখি যে কিভাবে হয় এটি। এ সমানুপাতিক বি, তাহলে আমরা লিখি এ ইজিক্যাল টু কি কেবি, তাহলে লিখতে পারি এ ভাগ বি সমান কি কে, লেখা যায় না? জি তাহলে এরকমই A1 A2 A3, হ্যাঁ এগুলোর জন্য যদি তুমি যথাক্রমে B1 তারপরে B2 এরপরে হলো B3 এরকম মান নাও, তাহলে এই যে এইটার আলোকে কি লেখা যাবে, এটার আলোকে কি লেখা যাবে না A1 ভাগ B1 ইজিক্যাল টু A2 ভাগ টু ভাগ B2 B2 ইজিক্যাল টু A3 A3 ভাগ ভাগ B3 কি লেখা যায় কি জি এটা সমান ডট is ডট ডট equal ডট to সমান একেবারে, AN divided by BN বাহ ভালোই তো পারো দেখেছি। এলে বুদ্ধি শুদ্ধি মাথা নিয়ে বসে থাকলে হবে, দেশের জন্য ঝাঁপিয়ে পড়ো, তাই বলে আবার আগুনের জান ঝাঁপ দিও না বাবা। কি এটা তো সমানুপাতিক নাকি? জি স্যার। এখন যদি আমি বলতাম যে এটি ব্যস্তানুপাতিক সম্পর্ক, এ ব্যস্তানুপাতিক 1 ভাগ বি, কি হতো একটু একটু খালি দেখো, সাইড নোট আকারে দেখাচ্ছি। পড়া কঠিন সহজ নিজের কাছে, পড়া কঠিন করলে কঠিন হ্যাঁ 1 থাকবে। ভাগ B হলে ব্যস্তানুপাতিক আর B হলে সমানুপাতিক। ওমা, এটা বি তো আছে কিন্তু 1 ভাগ, তাহলে এখান থেকে কি আমি খুব শর্টকাটে কি লিখবো বলতো, এ সমান সমান কে ভাগ বি না? হ্যাঁ সেখান থেকে কি লিখবো এ বি সমান কে না? জি স্যার। তাহলে এই রকমই যদি সম্পর্ক হয়, এ থেকে এই রকম সম্পর্ক লেখা হয়, তাহলে এই লাইনে এসে কি হবে, এখানে ভাগফল না হয়ে কি গুণফল হবে না? জি অর্থাৎ A1 এ B1 বি আচ্ছা A1 B1 সমান A2 B2 সমান A3 B3 সমান ডট 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 AN BN। আর আর অত দূর যাচ্ছি না, একেবারে আচ্ছা এ AN BN এন বি এন সমান হলো কে। জি এই সমীকরণ দুয়ের আলোকে কি আমি একটা কথা বলতে পারি না, সমানুপাতিক মানে ভাগফল ধ্রুবক, জি ব্যস্তানুপাতিক মানে গুণফল ধ্রুবক। জি স্যার।
আচ্ছা, গণিতের আমি অনেক পড়াছি, আর বেশি পড়ালে তখন ফিজিক্স না হয়ে গণিতবিদ হয়ে যাবো, আমি আর হতে চাচ্ছি না। এখন আশা করি এই 6.1 নম্বর অঙ্কটির সূত্র বুঝতে পারছো। এখানে মান দেওয়াই আছে, শুধু মান বসায় রেজাল্ট বের করা তো কোনো ব্যাপার না। জি। এই পর্যন্তই আজকে ইনশাল্লাহ থাকবে।